আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস বিএনসিসি ক্যাডেটদের আত্ম উন্নয়ন এবং সচেতনতামূলক তাত্ত্বিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি সেকেন্ড লেফটেন্যান্ট ডক্টর নাজমা বেগম, সহযোগী অধ্যাপক, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। তোমাদের জন্য যে বিষয়টা নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণের গুরুত্ব। আজকে আমি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি জানা আছে এবং তোমরা অনেকেই গাছ লাগিয়েছো, পরিবেশের উপকার করেছো, কিন্তু আজকে আমি আরও কিছু বিষয় নিয়ে এই সম্বন্ধে আলোচনা করব। তোমরা 5ই জুন দিবস কি দিবস সেটা তোমরা জানো, পরিবেশ দিবস, এবং এখন বর্ষাকাল। আশা করছি তোমরা কিছু না কিছু গাছ লাগিয়েছো, পরিবেশের উপকার করেছো। আমরা কেন গাছ লাগাবো বা কেন বন সম্পর্কে জানবো, বৃক্ষ কি, এগুলি নিয়ে আলোচনা করব। আসলে বৃক্ষ কি? বৃক্ষ হচ্ছে আমাদের একটা পরম বন্ধু এবং এই যে উদ্ভিদ গোষ্ঠী কাস্টল প্রকৃতি, সেই উদ্ভিদ গোষ্ঠীকে আমরা বলছি বৃক্ষ, যা অনেক দিন পর্যন্ত উদ্ভিদের সহায়তা করে, উদ্ভিদ পরিবেশে সহায়তা করে, সেগুলি হচ্ছে কাস্টল উদ্ভিদ বা বৃক্ষ। এই প্রকৃতিতে শোভাবর্ধন করে, আবহাওয়া নিয়ন্ত্রণ করে, মরুভূমিতে পরিণত হওয়া থেকে রক্ষা করে এবং এই প্রাণকে আমাদের বাঁচিয়ে রাখে। এজন্য আমরা একে প্রাণের অগ্রদূত বলতে পারি। বৃক্ষ সুশীতল ভাবে পুরা বিশ্বকে শ্যামল পরিবেশ তৈরি করেছে এবং সেটা হচ্ছে বাসযোগ্য করার মতো ব্যবস্থা করছে। সেই জন্য আমরা বৃক্ষের উপরে পুরোপুরিভাবে আসলে নির্ভরশীল। শুধুমাত্র কি সুশীতল ভাবে রাখছে তা না, আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলি কিন্তু বৃক্ষ পূরণ করছে। খেয়াল করো ছবিগুলিতে যে খাদ্যের জন্য কিন্তু আমরা বৃক্ষের উপর নির্ভরশীল। ফাইবার বা তন্তু বা সুতা বা বস্ত্র যেটাই বলি না কেন, তাও কিন্তু আমরা বৃক্ষের উপর নির্ভরশীল। আবার আবাসন বা বাসস্থান তৈরির ক্ষেত্রে কিন্তু গাছ আমাদের অনেক বেশি কাজে লাগে। আছে চিকিৎসা পদ্ধতি এবং এই চিকিৎসা হওয়ার জন্য যে মেডিসিন আসে তাও কিন্তু আমরা বৃক্ষ থেকে পাই। এখানে একটা নিম গাছের ছবি দেওয়া হয়েছে, দেখো। আর এডুকেশন, এই এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা বৃক্ষের উপরে নির্ভরশীল, কারণ যে কাগজে আমরা আজকে লেখে বা পড়ে বা বর্ণনা করে পাচ্ছি তাও কিন্তু এই বৃক্ষের উপরে আমরা নির্ভরশীল। তার জন্য আমাদেরকে এই পরম বন্ধুকে কি করতে হবে, পরিবেশে নিয়ে আসতে হবে অধিক পরিমাণে। এই পরম বন্ধু যেন আমাদের সব জায়গায় অবস্থান করে, এই গাছ লাগার উদ্যোগকেই আমরা বলবো বৃক্ষরোপণ। সেই প্রক্রিয়াটাই হচ্ছে বৃক্ষরোপণ। তাহলে এই বৃক্ষ আমরা কোথায় লাগাবো? পজিশন অফ দ্য ট্রি প্ল্যান্টেশন, কোথায় কোথায় আমরা এই বৃক্ষটা লাগাতে পারি? আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে আমরা বৃক্ষ রোপণ করতে পারি। আর যে জায়গা বাড়ির ছাদে, এখন তোমরা ঢাকা শহরে যারা আছি তারা বাইরে লাগানো আঙিনা পাওয়া এইটা হচ্ছে কঠিন কাজ হয়ে যায়। তাহলে আমরা ওপরে কি করতে পারি? বাড়ির ছাদেও কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি। তাছাড়া রাস্তার দুই পাশে যে জায়গাগুলি আসলে ফাঁকা থাকে সেই জায়গাগুলিতে আমরা গাছ লাগাতে পারি। আবার নদীর পাড়ে আমরা গাছ লাগাতে পারি, বৃক্ষ বড় বড় যে বৃক্ষগুলি আছে সেগুলি লাগাতে পারি। দেখো এই ছবিগুলিতে আমরা বৃক্ষ লাগানো হচ্ছে এবং নদী পাড় যে ভেঙে যাওয়ার প্রক্রিয়া সেখান থেকেও কিন্তু এই বৃক্ষ কি করবে? বাধা প্রদান করবে। আচ্ছা, এই বৃক্ষ রোপণের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে আসলে জানতে হবে। সেই বিষয়ের মধ্যে আছে ফরেস্টেশন, ডিফরেস্টেশন। কি এগুলি শব্দগুলি আমরা একটু জানি। ফরেস্টেশন বা ফরেস্ট হচ্ছে অনেক গাছপালা সমাহার, তাকে আমরা বলছি কি? ফরেস্টেশন বা ফরেস্ট। এবং একটা দুটো গাছ লাগাতে লাগাতে অনেকগুলি গাছ যখন একসাথে হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি ফরেস্ট। এবং লাগানোর যে প্রক্রিয়া, এই বনায়ন, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা অনেকগুলি গাছের সমাহার হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলছি বনায়ন বা বনায়ন প্রক্রিয়া। আমাদের দেশে বন আছে, তাই না? বন আছে, এই বনগুলি কি পরিমাণে আছে সেটা আমরা দেখব এবং কি ধরনের বন আছে সেটা একটু চিনি। বন আমাদের দেশে 3 ভাগে ভাগ করা হয়েছে বনকে। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, শালবন বনভূমি আর স্রোতজ বনভূমি।
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি কাকে বলা হচ্ছে? এটা বিশেষ করে হচ্ছে যে উদ্ভিদ গোষ্ঠীর পাতা ঝরে যায় না, যেগুলি বৃক্ষ আছে সেটার পাতা সারা বছরই থাকে। আবার কিছু উদ্ভিদের কিন্তু পাতা সারা বছর থাকে না, তেমন দেখো তোমরা মেহগুনি গাছ দেখেছো, এর পাতা কিন্তু সারা বছর থাকে না। কিন্তু গজারি বন বা হচ্ছে ঝাউ বন বা রাবার, এগুলির গাছের কিন্তু পাতা সারা বছরই থাকে। এই জন্য এই সকল দ্বারা যে বনগুলি তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে চিরহরিৎ বনভূমি, এবং সেটা সিলেট অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করে। আর শালবন বনভূমি, সেই শালবন বনভূমি তোমরা গাজীপুরের দিকে যদি যেয়ে থাকো, সেখানে মধুপুর, ভাওয়াল, তারপর হচ্ছে কুমিল্লা, দিনাজপুর, এই সকল অঞ্চলে কিন্তু শালবন বনভূমি দেখা যায়। আর আছে হচ্ছে স্রোতজ বনভূমি, এটা তোমরা সবাই মোটামুটি জানো। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সমুদ্র বিধৌত যে অঞ্চল, জোয়ার ভাটার যে অঞ্চল, সেখানে যে আসলে বনভূমি তৈরি হয়েছে তাকে আমরা বলছি কি স্রোতজ বনভূমি। এর পরিমাণগুলি একটু দেখি। তোমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছ ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির। সেখানে আছে দেখো জাফলং এর ছবি দেওয়া আছে। জাফলং এর বনভূমিটা দেখেছো, একদম গাছপালা ভর্তি হয়ে আছে। আবার সিলেটের আরেকটা বনভূমি আছে, সেটা হচ্ছে রাতারগুলে দেখো পানি বিধৌত, কিন্তু এখানে পানির উপরেই গাছগুলি কিন্তু বেঁচে আছে। আর এটা হচ্ছে চিটাঙের বনভূমি। সেই চিটাঙের বনভূমিতে দেখো বড় বড় পাহাড় বা পর্বতের ক্ষেত্রেও কিন্তু বনভূমি তৈরি হয়েছে। এগুলি চিরহরিৎ বনভূমি, কারণ হচ্ছে এর পাতা ঝরে যায় না, এখানকার বনভূমির পাতা ঝরে যায় না। আমাদের পার্বত্য চট্টগ্রাম জেলায় সিলেট অঞ্চলে 15,000 বর্গ কিলোমিটার জুড়েই কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। আর সমুদ্র উপকূলে রয়েছে এই বনভূমি, সেটার নাম হচ্ছে সুন্দরবন, এবং এটা খুলনা জেলার 4,395 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকলেও এটা কিন্তু আসলে বনভূমির প্রচন্ড অভাব তৈরি হয়েছে আমাদের দেশে। এই বাংলাদেশের মানচিত্রে দেখো কতটুকু অংশ আসলে বনভূমি দেখা যাচ্ছে, খুব কম অংশই আমরা বনভূমি দেখতে পাচ্ছি। এই শালবন বনভূমি হচ্ছে 1,000 বর্গ কিলোমিটার, তাহলে অনেক কম। কিন্তু শালবন, আমরা এই যে শালের গাছ দেখতে পাচ্ছি, অনেক গাছ, কিন্তু আসলে অল্প কিছু জায়গায় এই বনভূমি রয়েছে। একটা দেশে 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশে মাত্র আছে 16 ভাগ, এবং এই 16 ভাগ কিন্তু সরকারি হিসাবে যে আছে মাত্র 9 ভাগ। আর ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে আছে কত? 5 ভাগ। তাহলে আমাদের দেশে বনভূমিটা কত কম, কত পরিমাণ আমাদেরকে বৃক্ষ রোপণ করতে হবে। ঠিক আছে, এই বৃক্ষরোপণ আসলে আমরা কেন করব? ডিফরেস্টেশন হচ্ছে এই জন্যই করব। ডিফরেস্টেশন আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেগুলি খেয়াল করো, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। যদি বনভূমি উজাড় করে ফেলি, ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট বলছে বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। এতে বিশ্ব পরিবেশও হুমকির মুখে পড়ছে, আবার বাংলাদেশেও কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। যেমন অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বর্ষাকালে বৃষ্টিপাত কমে যাচ্ছে, অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। তোমরা কিছুদিন আগে ইয়াসের প্রভাব দেখছো, আমরা কিন্তু সবাই তটস্থ ছিলাম যে ইয়াস বোধহয় আমাদের দেশের উপর দিয়ে আক্রমণ করবে, কিন্তু সৃষ্টিকর্তার সহায়তায় আমরা তারপরেও পাশের দেশ কিন্তু আক্রান্ত হয়েছে ইয়াসের প্রভাব। সামুদ্রিক জলোচ্ছ্বাস হচ্ছে, এখানে দেখো বন্যার ছবি। আবার কি হচ্ছে, যখন বৃষ্টিপাত হয় না তখন খরাতে পরিণত হচ্ছে। তাহলে পরিবেশ কিভাবে বিপর্যয় হয়ে যাচ্ছে? শুধুমাত্র বনভূমি উজাড় হয়ে যাওয়ার কারণে। আরো একটা বিষয় খেয়াল করো, আমরা গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস কথাটা অনেক শুনতে পাচ্ছি। গ্রিন হাউসটা আসলে কি? গ্রিন হাউস একটা জিনিস আর গ্রিন হাউস ইফেক্ট একটা জিনিস। গ্রিন হাউস হচ্ছে যে শীতপ্রধান যে দেশগুলি আছে, সেখানে সূর্যের আলোর প্রকোপটা বা তাপমাত্রাটা কমে যায়, তখন তারা এই গ্রিন হাউস কাঁচের ঘর তৈরি করে। সেই কাঁচের ঘরে তারা সেখানে শাকসবজি ফলায়, যেহেতু কাঁচের ঘরে সূর্যের যে আলোটা আসে সেটা তাপমাত্রা বাড়িয়ে দেয়, এর ফলে সেখানে গাছপালা তৈরি হতে পারছে। আর তাহলে গ্রিন হাউস ইফেক্টটা কি? সেই রকমই তাপমাত্রা আমাদের বিশ্বের মধ্যে হচ্ছে, কারণ এই অ্যাটমসফিয়ারের নিচে একটা ওজোন স্তর আছে। এই ওজোন স্তরের মধ্যে আমাদের এই বিশ্বে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যে পরিমাণ উদ্ভিদ কেটে ফেলার ফলে, আবার
আমরা যে মানুষ, সেই মানুষ আমরা অনেক বেশি পরিমাণে গাড়ি চালাচ্ছি, গাড়ি উৎপাদন হচ্ছে, তারপর এসি, তারপরে সিএফসি গ্যাসের ব্যবহার, এগুলির কারণে এখানে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। কিন্তু এই তাপমাত্রা বের হয়ে যাওয়ার উপায় নেই, এর ফলেই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এবং আরেকটা বিষয়কে খেয়াল করো, যদি কার্বন মনোক্সাইড, তারপর নাইট্রাস অক্সাইড, এগুলির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে গ্রিন হাউসের যে আমরা বলছি ওজোন স্তর, সেই ওজোন স্তরটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তোমরা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তারা কিন্তু তোমরা জানো যে ওজোন স্তরে যে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলি কিভাবে বিক্রিয়া করছে ওজোন স্তরের সাথে, সেই বিষয়টা কিন্তু তোমরা জানো, এখন তোমরা পড়ছো। তাহলে এই ওরা বিক্রিয়া করে কি করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। ক্ষয় করে দিলে তো আল্ট্রাভায়োলেট রে অনেক বেশি পরিমাণে চলে আসবে পৃথিবীর জন্য, যেটা হুমকি শুরু। তোমরা কথায় কথায় হয়তো বা শুনতেই পাচ্ছ যে এই গাছ উজাড় করে দেওয়ার ফলে বরফ গলে যাচ্ছে, তারপর দাবানল হচ্ছে, অনেক বেশি পরিমাণে দাবানলে পর্যবেসিত হচ্ছে। তোমরা কিছুদিন আগে খবরে দেখেছো কানাডাতে কি পরিমাণ তাপমাত্রা, যেখানে কখনো ওনারা কখনোই এসি ব্যবহার করে না, এখন এমন একটা অবস্থা 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা, তারা তো সেখানে এসি ইউজ করতে পারছে না, বা গরমের মধ্যে তারা অস্থির হয়ে উঠেছে, যেখানে তাপমাত্রা একেবারে মাইনাসের নিচে থাকে, এই অবস্থা মাইনাস থাকে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এই সকল বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হলে আমাকে গাছ লাগাতে হবে। এই গাছ একটা পোশাক স্বরূপ, এই পোশাক পৃথিবীকে আটকে রাখবে, তার ফলে তাপমাত্রা কি হয়ে যাবে, বাড়ানো থেকে রক্ষা করবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছ কিন্তু আমাদের অনেক উপকার করে, প্রতিটি ধাপেই আমরা গাছপালার প্রয়োজনীয়তাটা বুঝতে পারছি। অতএব অবশ্যই আমরা কি করব, বনায়ন করব, বৃক্ষরোপণ করব। এখন আমরা আরো কিছু আলোচনা করি। এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স কি আছে? এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স হচ্ছে পরিবেশগত গুরুত্ব, এবং এই গাছ থেকে বা বৃক্ষ থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পাচ্ছি। এই অক্সিজেন গাছ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে নিচ্ছে আর অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে বলে আমরা অক্সিজেন পাচ্ছি। এত মানুষ আমরা সবাই কিন্তু এই অক্সিজেনটা গ্রহণ করে বেঁচে আছি। তার জন্য আসলে বৃক্ষ বেশি পরিমাণে রোপণ করতে হবে। আবার গাছ হচ্ছে ফিল্টার স্বরূপ, কারণ বায়ুটাকে ফিল্টার করে, যে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেটা সে গ্রহণ করে খাদ্য তৈরি করছে, আর অক্সিজেনটা বের করে দিচ্ছে, অক্সিজেনটা আমরা গ্রহণ করছি। যত বেশি গাছ তত বেশি অক্সিজেন, তাহলে আমরা এই অক্সিজেনের কারণে বেঁচে থাকতে পারবো। মাটি ক্ষয় রোধ করছে, গাছ কিন্তু মাটি ক্ষয় রোধ করছে, কারণ গাছের যে শিকড় আছে সে মাটিকে আঁকড়ে ধরতে পারে। যেমন তুমি খেয়াল করো, মেহগনি গাছের একটা পরিবেশগত বিষয় আছে, পরিবেশের দিকে একটু হলে এটা খারাপ, সেটা হচ্ছে কোনো পাখি কিন্তু এখানে বাসা করতে পারে না মেহগনি গাছে, কারণ এটা পিতা ফল, পিতা গাছ, এই জন্য গাছে বাসা করতে পারে না। কিন্তু মেহগনি গাছে কিন্তু শিকড়টা দিয়ে মাটি আঁকড়ে ধরতে পারে। তুমি পুকুর পাড়ে বা কোনো জায়গায় নদীর পাড়ে যদি মেহগনি গাছ লাগাও, সেখানে কি হবে, মাটি আঁকড়ে থাকবে, শিকড়টা কাজে লাগে, এই জন্য আসলে মাটি ক্ষয় রোধ করতে পারে। বন্যা কি, বন্যা থেকে রক্ষা করতে পারে। দূষণের কথা তো তোমরা ভালোভাবেই জানো যে পলিউশনটা আমাদের জন্য এখন অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠেছে। বিভিন্ন কলকারখানা হচ্ছে, মানুষ যত বেশি হচ্ছে, মানুষ এই সকল বিষয়গুলি বেশি পরিমাণে ব্যবহার করছে, তার কারণে দূষণটা বেড়ে যাচ্ছে। এই দূষণটা থেকে যে গ্যাসগুলি নিঃসৃত হচ্ছে, সেগুলি কিন্তু গাছ কি করে ফেলতেছে, সবগুলিতে পরিষ্কার করে ফেলছে, এই কণাগুলি শোষণ করে নেয়, এই জন্য তাপমাত্রাটাও হ্রাস করছে, বায়ু দূষণকে সরিয়ে দিচ্ছে। ইকোনমিক ইম্পর্টেন্ট, গাছের তো ইকোনমিক ইম্পর্টেন্ট তোমরা সবাই বুঝতে পারছো, যে গাছ যে উৎপাদন, যে ফসলাদি বা যা আমাদেরকে দিচ্ছে খাদ্যদ্রব্য, সেগুলি কিন্তু আমরা বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারছি, এবং সেটা এক দেশ থেকে অন্য দেশেও বিক্রি করতে পারছি, রপ্তানি করতে পারছি, তাতে আমাদের কি হচ্ছে, আয় হচ্ছে। আবার যারা এই গাছ বৃক্ষরোপণের সাথে জড়িত, তারা সামাজিকভাবে বাড়ির আঙিনায় বা রাস্তার পাশে তারা জীবিকা নির্বাহ করছে এই গাছ লাগিয়ে।
জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা। বনাঞ্চল জলীয় বাষ্পকে কিসে বৃষ্টিপাতে পরিণত করছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাদেরকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিচ্ছে, আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করছে। তাহলে কত পরিমাণ গাছ আমাদের সব দিক থেকে উপকার করছে। আবার আমরা যদি সামাজিক গুরুত্বটা দেখি, তোমরা দেখো কিছু হলে একটু সুযোগ পেলে আমরা বাইরে যেতে চাই, কোথাও ঘুরে আসতে চাই, বনাঞ্চল ঘুরতে যেতে চাই, কিন্তু আমাদের আজকে কোভিড-19 কারণে আমরা কি বাইরে কোথাও যেতে পারছি না। কিন্তু যে সকল জায়গায় আমরা যাই, ঘুরতে যাই, চোখের সতেজতার জন্য, আনন্দের জন্য, এবং আমাদের যে চাপ, সবসময় একটা চাপ, পড়াশোনার চাপ, যে কাজেই থাকি না কেন কোনো না কোনো চাপের মধ্যে থাকি, সেই রিফ্রেশের জন্য আমরা কিন্তু বনাঞ্চল ঘুরতে যাই। এই রাতুলবন বা হচ্ছে চট্টগ্রাম বা শালবাগান, এগুলিতে আমরা ঘুরতে যেতে পারি। এটাও কিন্তু আমাদের সোশ্যাল ইম্পর্টেন্সের মধ্যেই পড়ে। স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ইম্পর্টেন্স, আসলে ধর্মীয় দিক থেকেও কিন্তু গাছের গুরুত্ব রয়েছে। আমরা মুসলমান জাতিগোষ্ঠী কিন্তু খেজুর খেয়ে তারা রোজা পালন করে, এবং এই খেজুরের মধ্যে যে মিনারেল আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। হিন্দু জাতিগোষ্ঠী তারা পূজা করে বিভিন্ন বেলপাতা, পলাশ ফুল, এগুলি বৃক্ষ থেকে আসলে পাওয়া যায়। আর অ্যারোকেরিয়া বা হচ্ছে ঝাউ, যেটাকে বলা হয় ক্রিসমাস ট্রি, খ্রিস্টান জাতিগোষ্ঠী তারা এটা ক্রিসমাস ডেতে সুন্দর করে সাজিয়ে উদযাপন করে। আর আদার স্পেসিসের ক্ষেত্রে তো বৃক্ষ কি উপকার করে সেটা তোমরা এই ছবি দেখলেই বুঝবা। হাতি তো খাদ্যের জন্য বনাঞ্চল অংশে অবস্থান করছে, জিরাফ বৃক্ষের পাতাও আসলে খাদ্য হিসেবে গ্রহণ করে, বাদুড় বলো, তারপর হচ্ছে বানর বলো, এগুলি সব প্রাণী হচ্ছে বেশিরভাগই গাছের উপর, বৃক্ষের উপর নির্ভরশীল। তাদের আসলে জায়গা করে দেওয়ার জন্য আমাদেরকে বৃক্ষ রোপণ করতে হবে। পরিবেশে পাতা সুরক্ষিত শাখাগুলি শিকারীদের পরিধি থেকে যেন এই প্রাণীগুলি বেঁচে থাকতে পারে, তাদের জন্য কিন্তু আসলে বৃক্ষরোপণ করা প্রয়োজন। কাঠবিড়ালি বা বিভিন্ন পাখি সবই কিন্তু আসলে গাছের শাখার মধ্যেই অবস্থান করে, এই জন্য আসলে বৃক্ষ দরকার। খাদ্যের জন্য বিভিন্ন পুষ্টিকর খাদ্যও কিন্তু আমরা হচ্ছে বৃক্ষ থেকে পাচ্ছি। বিভিন্ন ফল, যে ফলগুলো আমাদের ভিটামিন সরবরাহ করছে, সেই ফলগুলি কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি? এই বৃক্ষ থেকে পাচ্ছি। আবার এই ক্ষেত্রে আমরা বাইরের দেশ থেকেও কিছু বৃক্ষ নিয়ে এসে আমাদের দেশে লাগাতে পারি, যাতে আমরা সমৃদ্ধ হতে পারি। সেটা হচ্ছে ফলের গাছ। খাদ্যের ফুল ফল যেমন লতা পাতা খেয়ে আসলে আমরা জীবন ধারণ করছি, এবং সেটা বৃক্ষর কাছ থেকেই। আর ঔষধি যে উপকারিতা রয়েছে সেটা তো আমরা বলতেই পারি, যেমন হচ্ছে অর্জুন গাছ, তোমরা সচরাচর শুনে থাকো যে উপকারী কি থাকে না, চামড়া থাকে না, তেমনি ভাবে অর্জুন গাছ যেমন আমাদের উপকার করে। দেখা যায় যে অর্জুন গাছ একেবারে গায়ের যে বাকলটা, সেই বাকলটাই উঠায় নেওয়া হয়, সেটা উপকারী গাছ। তারপর হরিতকি আছে, আমলকি আছে, বেড়া আছে, যেটাকে বলা হয় ত্রিফলা, যেটা আমাদের ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। সাস্টেনেবল রিসার্চ অ্যান্ড হচ্ছে এনার্জি, যে এনার্জিটা আমরা পাই বা রিসোর্স পাই, সেই রিসোর্স হচ্ছে আমরা মসলিন যেটা তৈরি হচ্ছে উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে, যদিও এটা বৃক্ষ না কিন্তু উদ্ভিদ গোষ্ঠী থেকেই। কলা গাছ, আনারসের পাতা থেকে তো আমাদের আসলে তন্তু তৈরি করা হচ্ছে, যদিও এটা হচ্ছে বৃক্ষ না, তবুও উদ্ভিদ গোষ্ঠী। উদ্ভিদ গোষ্ঠী আসলে আমাদের লাগানো দরকার, বৃক্ষ লাগানো দরকার, উদ্ভিদ গোষ্ঠীও। আর বৃক্ষের কাছ থেকে আমরা যেগুলি পাই, আমরা তাপ উৎপাদন করতে পারি, রন্ধন বা অন্যান্য জ্বালানি কাঠ বৃক্ষ থেকে পেয়ে থাকি। আসবাবপত্র, গৃহ, নৌকা, জাহাজ, বাঁধ, সেতু, কোনটা বাদ দিব, সবগুলিতেই আসলে বৃক্ষের প্রয়োজন। তাহলে আমাদের মানুষের যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে। কুঠারের আঘাতে আমরা আত্মঘাতী কর্ম করব না, এটাই হচ্ছে আমাদের আসল কথা। তাই আমাদেরকে কি করতে হবে? গাছ লাগাতে হবে।
গাছপালা শুধু মানুষের জীবজন্তুরই কাজে লাগে না, তা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা করছে, দেশের আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করছে, বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়াতে আমাদেরকে সহায়তা করছে। এভাবেই কিন্তু আমাদের গাছ একটার পরে একটা সাহায্য করে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখন এই বিপর্যয়ের হাত থেকে বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। বাড়ির আঙিনা আশেপাশে প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষকে বা সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে যাতে অনেক পরিমাণে গাছ লাগানো হয়। আমাদের গভর্নমেন্ট অনেক বিষয়ে এই বৃক্ষরোপণের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছে, বিশেষ করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়েছে এবং এই গাছ লাগানোর পরে ভিডিও করে বা ছবি ধারণ করে যেন আবার সেই প্রতিষ্ঠানের অধিদপ্তরে পাঠানো হয় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। আর যে সকল পরিবেশে কম পরিমাণে গাছ আছে সেখানে অধিক পরিমাণে গাছ লাগানোর জন্য অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এডুকেশনাল যে ইনস্টিটিউট সেখানে কিন্তু গাছ লাগানো হচ্ছে এবং অন্যান্য যে মানুষগুলি আছে তাদেরকে নিয়েও কিন্তু গাছ লাগানো হচ্ছে। এখানে ছবিতে সরকার প্রধান গাছ লাগাচ্ছেন, বিএনসিসি ক্যাডেটরা গাছ লাগাচ্ছে, এই ছবি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি রোল মহতি মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতা সহ গাছ রোপণ করতে হবে যাতে গাছের পরিধি আমরা বাড়াতে পারি, কোনো জায়গায় যেন গাছ ফাঁকা না থাকে, বৃক্ষ দিয়ে পূর্ণ করতে পারি। তাহলে পরবর্তী যে আমাদের প্ল্যান থাকবে সবসময় তোমরা মনে রাখবে কি প্ল্যান আসলে গাছের বৃক্ষরোপণের ক্ষেত্রে করতে হবে। যে সকল ফাঁকা জায়গা আছে সেই সকল ফাঁকা জায়গায় বেশি পরিমাণে গাছ লাগাতে হবে, গাছ সহ বিভিন্ন প্রাণীর অভয়ারণ্য তৈরি করতে হবে, বিদেশি গাছের তুলনায় দেশি গাছ রোপণ করতে হবে। এই ক্ষেত্রে একটু কথা বলে রাখি, আমরা জানি ইউক্যালিপটাসের গাছের কথা, আমরা কিন্তু সচরাচর প্রায় জমির পাশে দেখতেছি ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে। এই গাছটা কিন্তু আমাদের দেশীয় গাছ না, এটা ব্রাজিল থেকে নিয়ে আসা এবং এই গাছের পাতা কিন্তু মাটিতে পচে যায় না সহজে, অনেক দিন সময় লাগে। পানিতে পড়লে খেয়াল করবা কালো হয়ে যায় পানি, এবং তোমরা এটা খেয়াল করে দেখো এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয়, পাশে ধান ক্ষেত যদি থাকে ধান ক্ষেতের পানিটাও টেনে নেয়, এই জন্য এই গাছটা কিন্তু ক্ষতিকর। আমাদের দেশে তো নিজেদের অনেক গাছ আছে, আমরা এই গাছগুলি বেশি পরিমাণে লাগাবো। আর প্রতিটি ব্যক্তি যেন একটা করে গাছ অন্তত পক্ষে প্রতি বর্ষা মৌসুমে বা যে কোনো সময় আমরা লাগাই, তাহলে আমাদের দেশটা বনে সমৃদ্ধ হয়ে উঠবে এবং জলবায়ু পরিবর্তন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো। সবশেষে বলি, সেভ দ্য প্ল্যানেট, প্ল্যান্ট এ ট্রি। একটা অন্তত পক্ষে গাছ লাগাও, সবাই আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আমাদের দেশকেও বাঁচাই, বিশ্বকেও বাঁচাই। তোমরা সবাই ভালো থাকবা, আমরা গাছ লাগাবো এই অঙ্গীকার করি। সবাইকে ধন্যবাদ।